গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। বলছে ভয় পেয়ে গেছি। তো চলো আজকে আমরা শুরু করব আমাদের পরিপাকতন্ত্র। আগের দিনের ক্লাসটা কেউ করে না থাকলে ক্লাসটা করে নেবে। আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমটা পড়বো। তো আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র হয়ে গেছে। যদি কারো ক্লিয়ার হয়ে না থাকে তাহলে আগের ক্লাসগুলো করে নিয়ে সমস্ত লেকচার কমপ্লিট করে নাও, ঠিক আছে? তারপর এমসিকিউগুলো সলভ করো। আমি এমসিকিউ করে দিয়েছি আর পিডিএফও সব দিয়ে দিয়েছি, একবার সবাই খুঁজে খুঁজে দেখে নেবে। লেকচার 1, লেকচার 2 এবং লাস্ট যে লেকচারটা হলো, 3টে লেকচার আছে শ্বসনের বা রেসপিরেশনের। দেখবে 3টেতেই 2টো করে পিডিএফ দেওয়া আছে, তো ওই 2টো করে পিডিএফ দেখে নেবে। ব্যাস দেখো। তো নোটসটা প্রায় মোটামুটি বানানোই রয়েছে, যেভাবে বলবো সেভাবে পড়বে। শুরু করা যাক। তো যদিও হাত পা আমি জানি অনেকে জমে গেছে, এই হাত দিয়ে তবুও কষ্ট করে লিখতে হবে, কিছু করার নেই। জীবনের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম, তাই এই প্রতিযোগিতায় টিকিয়ে থাকার জন্য সংগ্রাম করতে হবে। লেপের তলায় হলেও লিখতে হবে, আঙ্গুলটাকে বের করে একটু কষ্ট দিতে হবে। ও সন্ধান, পুষ্টি। তো আমি না এক একটু মুখে কিছু কথা বলে নিই, তারপর মেইন কথায় আসবো। আচ্ছা, আমরা খাবার কেন খাই? আমরা জানি যে খাবার থেকে আমরা শক্তি পাই। তো খাদ্য থেকে যে আমরা শক্তি পাই তার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটার নাম হলো শ্বসন বা রেসপিরেশন। যে পদ্ধতিতে অক্সিজেনের উপস্থিতিতে গৃহীত খাদ্য বস্তু ভেঙে গিয়ে সেখান থেকে শক্তি উৎপন্ন হয় তাকে শ্বসন বলা হয়, তাই তো? এবং এই শক্তিটা তাপ শক্তি বা গতি শক্তি রূপে থাকে। এবার পরিপাক কি জিনিস? এই যে আমরা যখন বলছি যে কোনো একটা খাবার থেকে এনার্জি তৈরি হচ্ছে, রাইট? খাবার থেকে তৈরি হচ্ছে, তাহলে যে কোনো খাবার থেকে কি শক্তি উৎপন্ন হবে? আজ মনে করো তুমি গোটা গোটা ভাত খেয়েছো, ঠিক আছে, রাইস, এগুলো ভাতের দানা। তো এই ভাতের দানা থেকেই কি শক্তি উৎপন্ন হবে? হবে না। আমরা যে খাবারগুলো খাই সেগুলো কমপ্লেক্স হিসেবে থাকে। কমপ্লেক্স মানে জটিল হিসেবে থাকে। আমরা যে খাবার খাই সেটা জটিল থাকে। সেই খাদ্য আমাদের দেহের যে সেলগুলো আছে তারা অ্যাবজর্ব করতে পারবে না। তারা কি অ্যাবজর্ব করতে পারবে না? বুঝতে পারছো? তো আমাদের কি করতে হবে? সেটাকে টুকরো টুকরো করতে হবে। এই যে কমপ্লেক্স খাবারগুলো সিম্পল হয়ে যায়, সিম্পল হয়ে যায়, এমন সিম্পল হয় যে দেহে যে সেলগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করতে পারে। দেখো, 6 মাসের একটা বাচ্চাকে কি আমরা ভাত রুটি দিতে পারবো? মাংস মাছ দিতে পারবো? দিতে পারবো না। কেন? কারণ সেই বাচ্চাটা তো খাবারটা খেতে পারবে না। তো ঠিক সেরকম আমাদের দেহে যে সেলগুলো আছে তারা একদম সিম্পল ফর্মেই অ্যাবজর্ব করতে পারবে। এজন্যই আমরা খাবারগুলো চিবিয়ে খাই। তো আমরা যে চিবিয়ে খাই, তো আমরা সিম্পল তো করছি, বাট এটাই সিম্পল নয়, এর থেকেও আরো সিম্পল হয়। মানে মনে করো তুমি আজকে ভাত খেয়েছো, ভাতটা তুমি চিবিয়ে চিবিয়ে খেয়েছো, রাইট? তো চিবিয়ে দেখবে যে ওটা একদম সিম্পল হয়ে গেছে, ওর থেকেও আরো সিম্পল হবে, এতটা সিম্পল হবে যা দেখা যাবে না। কথা বুঝতে পারছো? তো যে পদ্ধতিতে এই কমপ্লেক্স ফুড সিম্পল হয়ে যায়, যে পদ্ধতিতে কমপ্লেক্স ফুড সিম্পল হয়ে যায়, তুমি দেখবে যে মিল থাকে। এই এখন শীতকাল, ধানের সিজন চলছে, রবি শস্য, এখন কি শস্য বেশ চলে, যাই হোক রবি শস্য তো বলে শীতকালে যেটা হয়। তবে শীতের সময় একটা ধান হয়, আমন ধান মেবি নাম। তো যাই হোক, সেই ধান দেখবে এখন মিলে নিয়ে যেতে হয়। মিল থেকে সেই ধান থেকে চাল হয়, আবার সেই চাল থেকে অনেকে আটাও তৈরি করে, চালের আটা, যেটা দিয়ে বলা হয় চালের গুঁড়ি, যেটা দিয়ে বিভিন্ন পিঠে তৈরি করা হয়।
কথা বুঝতে পারছো? তাহলে এই যে চাল কমপ্লেক্স, চাল, চালটা ভেঙে ভেঙে কি হয়ে গেল? চালটা ভেঙে ভেঙে চালের গুঁড়ি হয়ে গেল, চালের গুঁড়ি হলো। তাহলে এটা হবে সিম্পল ফর্ম। তাহলে কমপ্লেক্স আর সিম্পল আই হোপ ক্লিয়ার সবার। তো যে পদ্ধতিতে সিম্পল ফুড সরি কমপ্লেক্স ফুড সিম্পল হয় তাকেই বলা হচ্ছে কি পরিপাক। আচ্ছা, তো পরিপাক তো বোঝা গেল। তবে পরিপাক এটা নিউট্রিশন বা পুষ্টির একটা ধাপ, নিউট্রিশন বা পুষ্টির একটা ধাপ হচ্ছে এই পরিপাক। তাহলে পুষ্টি কি জিনিস? পুষ্টি হচ্ছে এমন একটা জৈবিক পদ্ধতি যার মাধ্যমে জীবদেহের যে শক্তির চাহিদা, সেই শক্তির চাহিদা পূরণ হয়। তাহলে যে পদ্ধতিতে জীবদেহে শক্তির চাহিদা পূরণ হয় তাকে পুষ্টি বলা হয়। মাথায় ঢুকলো সবার? বোঝা গেছে? দেখো, জীবদেহের শক্তির চাহিদা পূরণ হয় পুষ্টি যে পদ্ধতিতে, তা হলো পুষ্টি। প্রকারভেদ। তো পুষ্টি দুই প্রকারের হয়, এক হলো স্বভোজী পুষ্টি, দ্বিতীয়ত পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি কাকে বলবো? যে সমস্ত জীব দেহে বা যে সমস্ত জীব দেহ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাদেরকে বলা হয় স্বভোজী পুষ্টি সম্পন্নকারী, বা সেই পুষ্টি পদ্ধতিকে বলা হয় স্বভোজী পুষ্টি। যারা পারে না, অপরের উপর অন্য কারো উপরে নির্ভরশীল, তাদেরকে পরভোজী পুষ্টি বলা হয়। তো স্বভোজী পুষ্টি দুই প্রকারের হয়, এক হলো রাসায়নিক সংশ্লেষকারী, আরেকটা হচ্ছে সালোক সংশ্লেষকারী। তো আমরা জানি উদ্ভিদরা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে। তাই যে সমস্ত জীব দেহে সালোক সংশ্লেষ সম্পন্ন হয় তাদেরকে আমরা বলবো সালোক সংশ্লেষকারী স্বভোজী পুষ্টি। আর কিছু উদ্ভিদ রয়েছে যেখানে সালোক সংশ্লেষ হয় না, রাসায়নিক সংশ্লেষ হয়, তাদেরকে বলবো রাসায়নিক সংশ্লেষকারী। তো প্লিজ খাতায় একটু নোট ডাউন করে নাও এটা সবাই। ডান। ওকে, এবারে স্বভোজী পুষ্টি কাকে বলে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, পরভোজী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তারপর দেখো, তো আমি বললাম যে পরিপাক একটা ধাপ মাত্র। এই যে বলেছিলাম না একটু আগেই, যে পরিপাক হচ্ছে পুষ্টির একটা ধাপ, কি সেট করা আছে। তো এটা এটা একটা ধাপ মাত্র। তো পুষ্টির আর কি কি ধাপ রয়েছে একবার আমরা ডিসকাশন করে নিই। শোনো, তো প্রথমে কি হয়? প্রথমে আমরা
রাস্তা দিয়ে হেঁটে যাই। তারপর এখানে একটা চাউমিনের দোকান থাকে। সেই চাউমিনের দোকান দেখে জয়িতার ইচ্ছে হলো একটু চাউমিন খাবে। এখান থেকে সে কি করলো? খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণ করলো। তাহলে যে খাবারটা খেলো সেখান থেকে তো শক্তি সঙ্গে সঙ্গে পাবে না। এই খাবারটা তো কি আছে? যে চাউমিনটা ও খেয়েছে, চাউমিন, পুরোটা চাউমিন তো হয়। তাহলে এটা কমপ্লেক্সে আছে। তো কি হবে? সিম্পল করতে হবে। তো প্রথম ধাপ তো হয়ে গেল খাদ্য গ্রহণ। এবার এটা হয়ে যাবে সিম্পল একটা পদ্ধতিতে। এটা এবারে কমপ্লেক্স থেকে সিম্পল হবে। যে পদ্ধতিতে হবে সেই পদ্ধতিটার নাম পরিপাক। সিম্পল ব্যাপারটা বোঝা গেল। ৩ নাম্বার কি আসবে এবারে? এই যে সিম্পল ফর্মটা তৈরি হলো চাউমিনের, এবারে এটা দেখে অ্যাবজর্ব হবে বা শ্বসন হবে। ক্লিয়ার? তো নেক্সট আসবে শ্বসন। শ্বসন হলো। ৪ নাম্বার ধাপ আসবে আত্তীকরণ। আত্তীকরণ। আত্তীকরণ মানে হচ্ছে যে শোষিত খাদ্যটা এবার দেহের বিভিন্ন অংশে প্রবেশ করা। প্রবেশ করা। দেহের বিভিন্ন জায়গাতে প্রবেশ করা। তাকেই বলা হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ হবে। এবারে নেক্সট কি হবে? আত্তীকরণের পরে আমরা যে কোনো জিনিসে দেখবে একটা অবাঞ্ছিত তৈরি হয়। আমরা যদি আখের রস দেখতে যাই, যখন আমরা আখের রস খাই, তো ছিবড়া থাকে, যে ছিবড়াটা আমরা ফেলে দিই, আর কোনো কাজে লাগে না। মানে সেখান থেকে আর কিছু রস আসে না, তাই কি না? যতটা লাগার নিয়ে নেওয়া হয়েছে, যতটা চুষে নেওয়া হয়ে গেছে, বাকি লাগবে না, এবার ফেলে দাও। ঠিক সেরকম আমরা যে খাবারগুলো খাই, তো সেখান থেকে যতটা অ্যাবজর্ব করা হয়ে গেলে বাকি যে একটা অংশ থাকে যেখান থেকে আর কোনো কিছু পাওয়া যায় না, সেটা কি হয়ে যায়? দেহ থেকে বহিষ্কার হয়, যেটাকে আমরা বলি মলত্যাগ করা। এটা মলত্যাগ। তো ওটা হলো বহিষ্করণ পদ্ধতি। বহিষ্করণ পদ্ধতি। তাহলে বোঝা গেল খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, শ্বসন, আত্তীকরণ, বহিষ্করণ। এই হচ্ছে টোটাল ৫টা স্টেপ বা ধাপ। চলো লিখে নাও তোমরা এবারে। তো যে ধাপগুলো বললাম এটা মেনলি প্রাণীদের ক্ষেত্রে হয়। উদ্ভিদের ক্ষেত্রে তো উদ্ভিদের ক্ষেত্রে শুধু সংশ্লেষ হয়, কারণ আমরা জানি যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি হয়। তো সংশ্লেষ হয় আর আত্তীকরণ হয়। সংশ্লেষ আর আত্তীকরণ এই দুটো পদ্ধতি উদ্ভিদে দেখা যায়, বাকি ৫টা প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। তার মানে প্রাণীদের পুষ্টি আর উদ্ভিদের পুষ্টি কিন্তু আলাদা আলাদা। আমাদের কি পুষ্টি? পরভোজী পুষ্টি। উদ্ভিদের কি পুষ্টি? স্বভোজী পুষ্টি দেখা যায়। ক্লিয়ার? এবারে গুরুত্ব কি? এই যে পুষ্টি, তো পুষ্টির গুরুত্বটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলেও সেও বলতে পারবে। পুষ্টি না থাকলে বা পুষ্টি না হলে কি হবে? আমাদের দেহের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হবে। অর্থাৎ পুষ্টি জীবদেহের বৃদ্ধি, বিকাশ এবং সার্বিক সার্বিক বিপাকে সাহায্য করে সমস্ত দিক থেকে। এটা যদি হরমোনাল গ্রোথ হয় সেখানেও পুষ্টি সাহায্য করে। বিভিন্ন রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ করা প্লাস ক্ষয় পূরণ করা। ছোট ছোট কিছু বাচ্চা আছে দেখবে, শিশুদের
প্রোটিনের অভাবে বিভিন্ন রোগ দেখা যায়, এটা পুষ্টিগত অভাব, পুষ্টির অভাবে হাত পা গুলো সরু হয়ে যায়। আমরা বলি অপুষ্টির শিকার, বলি না, যারা খুব রোগা পাতলা হয়, যে পুষ্টি ঠিক মতো পায়নি, অনেকে পুষ্টির অভাবে বেশি লম্বা হয় না। মানে দেখবে, আমি কালকে এটা রিল দেখছিলাম, আমি জানি না যে এটা কতটা সত্যি, কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে ঠিক, যে সচিন তেন্ডুলকর কিন্তু হাইটে শর্ট, তো তার যে ছেলে সে কিন্তু অনেক লম্বা। তারপরে রনিত নামে, রনিত রয় বলে একজন আছে, দেখবে সিরিয়াল করে, এখন বোধহয় সিনেমাও করে, তার ছেলেও বিশাল লম্বা, মানে বিশাল, মনে হবে যেন অধিকায়ত্ত হয়েছে, এত লম্বা। তারপর শাহরুখ খানের ছেলেও খুব লম্বা, তারপর সৈফ আলী খানের ছেলেও খুব লম্বা। তো এরা এত লম্বা কি করে হয়? তো লম্বাতে যেমন জেনেটিক্যালি একটা ব্যাপার থাকে, যে জেনেটিক্যালি ট্রেট চলে আসে, যে যদি মা বাবা লম্বা হয় তাহলে তার সন্তানরাও লম্বা হবে, এটা তো জেনেটিক্যালি ব্যাপার। শুধু মা বাবাদের যে ভূমিকা থাকে তা না, তোমার হচ্ছে যে গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদার, অ্যানসেস্টার, মানে বংশ পরম্পরায় ব্যাপারটা আসে। এবং এটা তো একটা জেনেটিক্যাল থিওরি গেল, তার পাশাপাশি পুষ্টির একটা ব্যাপার থাকে, যে পুষ্টিগত, যদি সঠিক পুষ্টি পায় তাহলে তার গ্রোথ কিন্তু খুব ভালো হবে। যেটা সেলিব্রিটিদের যে ছেলেমেয়েরা হয়, তারা কিন্তু সঠিক পুষ্টিটা পায়, সঠিক পুষ্টির ফলেই এত লম্বা হয়। জেনেটিক্যালি অবশ্যই থাকে, জেনেটিক্যাল ট্রেট, তার পাশাপাশি এটাও থাকে। আমার ক্ষেত্রে আমার মা বলে আর কি, যে আমার মা ভেবেছিল মেবি আমি হাইটে শর্ট হবো, মানে খুব লম্বা না, আমার 5 ফুট 4 ইঞ্চি। তো একটা মেয়ে হিসাবে তাও ঠিকঠাকই আছে, মানে আমি স্যাটিসফাইড আমার হাইট নিয়ে, অনেস্টলি। তবে এইটুকুনি যদি আরেকটু হতাম তাহলে ঠিকঠাক লাগতো, বাট আমি স্যাটিসফাইড। কিন্তু আমার মা আমার থেকে হাইটে অনেক শর্ট। আমার মা আমার ঠিক এখানটায় আসে, এখানটায়। আমার মা কত হবে, 4 ফুট 11 হবে হয়তো। আমার মা ঠিক করে 5 ফুটও হবে না, কিন্তু তার মেয়ে আবার ঠিকঠাক হয়েছে। জানি না, ভাগ ভাগ ভালো হয়েছি। আমার বাবা অনেক লম্বা, মেবি আমি আমার বাবার থেকে এই ট্রেডটা পেয়েছি, আমার বাবা 6 ফুট। কিন্তু আহ, আমার আমার ভাই এভারেজ, আমার ভাই 5 ফুট 7, এখনো ছোট আছে, লম্বা হতে পারে, কারণ 25 বছর পর্যন্ত তো আমাদের গ্রোথ হয়, 8 9 হয়ে যাবে হয়তো। তো যাই হোক, তো এভাবে এই ব্যাপারগুলো কাজ করে। তাহলে বৃদ্ধি, বিকাশ, দেহের ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ। তারপরে ফুড আসবো আমরা, যে ফুড কত প্রকারের হয়। বারবার যে বলছিলাম যে ফুড ফুড, লিখে ম্যাম আপনার মায়ের বা দেখবে, আমার আমার সঙ্গে আমার একটা বান্ধবী থাকে, ও 5 ফুট 7 ইঞ্চি, স্বাগতমা ঘোষ। দেখবে আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে সবসময় প্রায় পোস্ট করি সেলফি বা কোথাও ঘুরতে যাওয়া, ম্যাক্সিমাম টাইমে একসঙ্গে ঘুরতে বের হই। তো ও বিশাল লম্বা, 5 ফুট 7, মানে ভাবো কত লম্বা, ওর সামনে আমাকে হাইটে শর্ট লাগে। অ্যান্ড শি এডুকেটর, নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং, নাম বোধহয় শুনেছো, প্রাইভেট ইনস্টিটিউট নার্সিং এর, ওখানে ও এমএসসি ফ্যাকাল্টি কোঅর্ডিনেটর।
আমার দেখবে ফেসবুকে প্রচুর প্রচুর ছবি দেওয়া আছে, ওর সাথে ইনস্টাগ্রামেও আছে, এত লম্বা। এবং ওরটাও বেশ অদ্ভুতই লাগে আমার। আমরা ডিসকাশনও করেছি এটা। ওর মা আর আমার মা একদম সেম হাইটের, একদম সেম হাইটের। আর ওর বাবা আর আমি সেম হাইটের। ওর বাবা আর আমার মতো সেম, আর ওর মা আর আমার মতো সেম। তো ও এত লম্বা কি করে হলো জানি না। ওর এনসেস্টার, ওর এনসেস্টাররা হয়তো ছিল কেউ, মানে ওর দাদু, দিদা, ঠাম্মা, ঠাকুরদা, সেখান থেকে এই ট্রেডটা এসেছে। দেখো, ফুড, তো ফুড মেইনলি তিন প্রকারের হয়, সেটা আমরা অলরেডি জানি, জৈব অণুতে আমরা পড়েছিলাম। শর্করা, প্রোটিন, ফ্যাট। তো শর্করার পাশে তাদের যে তাপন মূল্য, সেই তাপন মূল্য দেওয়া রয়েছে। শর্করা তাপন মূল্য 4.0 কিলো ক্যালোরি, প্রোটিনের 4.1 কিলো ক্যালোরি, ফ্যাট 9.3 কিলো ক্যালোরি। পিয়ালি ম্যামের হাইট, পিয়ালি ম্যামের হাইট 5 ফুট 2 হবে। আমার থেকে, আমার থেকে 4 আঙ্গুল মতো, এতটা মতো কম হবে। আমার এই অবধি আসে, এতটা মতো কম হবে। দেখো, শর্করার 4.0, প্রোটিনের 4.1, ফ্যাটের 9.3 কিলো ক্যালোরি। এবার ফর এমসিকিউ মনে রাখবে যে প্রোটিনের অভাবে শিশুদের কোয়াশিয়কর এবং ম্যারাসমাস নামে একটা রোগ হয়। এক্ষেত্রে কি হয়, শিশুদের পুষ্টির অভাবে হাত পা সরু হয়ে যায়, ঠিকমতো মানসিক বিকাশ হয় না, ঠিকমতো বৃদ্ধি হয় না, পেটটা অনেকটা ফাঁপা হয়ে যায় অনেক সময়, তারপর হাত পাগুলো একদম রোগা পেটকা হয়ে যায়। হ্যাঁ, একজন কমেন্ট করেছে, আমার মা বাবা সবাই লম্বা, কিন্তু আমি কি করে এত শর্ট হলাম। চলো, নেক্সট কোয়েশ্চেন। সালোক সংশ্লেষকারী পুষ্টি, সবুজ উদ্ভিদ, ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া, এরা হচ্ছে সালোক সংশ্লেষকারী। সবুজ উদ্ভিদ তো অবশ্যই হবে, নো ডাউট। আর তার সাথে ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া, যেমন নীলাভ সবুজ শৈবাল। তারপর কিছু প্রোটিস্টা আছে, যে প্রোটিস্টারা ক্লোরোফিল যুক্ত হয়, যেমন ইউগ্লিনা, ডায়াটম ইত্যাদি। তাহলে সবুজ উদ্ভিদ তো অবশ্যই সালোক সংশ্লেষকারী। তার পাশাপাশি ক্লোরোফিল যুক্ত কিছু প্রোটিস্টা, যেমন ইউগ্লিনা ডায়াটম, আর ব্যাকটেরিয়া রয়েছে যেমন নীলাভ সবুজ শৈবাল বা ব্লু ব্লু গ্রিন অ্যালগি। এদের দেখে সালোক সংশ্লেষ দেখা যায়, ফলে এরা সালোক সংশ্লেষকারী পুষ্টি। তারপর রাসায়নিক সংশ্লেষকারী কিছু মিথানোজেন্স, মিথানোজেন্স আর অলসো ওয়ান কাইন্ড অফ মনেরা। এরাও মনেরা গোষ্ঠীর মনেরা রাজ্যের অন্তর্গত। তো মিথানোজেন্সের কিছু এক্সাম্পল আমি লিখে দিয়েছি, মিথানো কক্কাস, মিথানো ব্যাকটেরিয়া ইত্যাদি। কিছু মিথানোজেন্স রয়েছে যাদের মধ্যে রাসায়নিক সংশ্লেষকারী পুষ্টি দেখা যায়। তারা কি কি? মিথানো কক্কাস, মিথানো ব্যাকটেরিয়া। তো মিথানোজেন্স একটা গ্রুপ, মিথানোজেন্স গ্রুপের মধ্যে কে কে পড়ছে? মিথানো ব্যাকটেরিয়া, মিথানো কক্কাস। ঠিক আছে, তাড়াতাড়ি লিখে নাও। বেলা, ভোরবেলা উঠে গাছে ঝুলবে, 2 দিনের মধ্যে তুমিও লম্বা হয়ে যাবে।
এবারে মনে রাখবে যে উদ্ভিদের যে পুষ্টি তাকে বলা হয় হলো ফাইটিক পুষ্টি। যখন কোথাও তোমরা না এই যে ফাইটিক শব্দটা পাবে, ফাইট বা ফ, হ্যাঁ, ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইট, তো বুঝে নেবে উদ্ভিদকে বোঝায়। হলোফাইটিক মানে হচ্ছে উদ্ভিদের পুষ্টি। আর তোমার হচ্ছে যে হলো জৈক হলো পরভোজী, যেমন জু প্ল্যাঙ্কটন, জুওলজি, তো এগুলো কি বোঝাচ্ছে? প্রাণী বোঝাচ্ছে। হলোজৈক আর হলোফাইটিক, হলোজৈক হলোফাইটিক। এবারে টপিকটা একটু ক্লোজ করো আর প্লিজ ফোকাস করো এই স্ক্রিনে যা লেখা আছে, যেটা আমি পড়াচ্ছি। তখন বেশি বকলে আবার বলবে যে বেশি বকে। তো হয়েছে, এটাকে প্লিজ একটু ক্লোজ করো। এক টপিক এতটা ড্র্যাগ করার কোনো মানে হয় না, জাস্ট ফোকাস অন দিস। স্বভোজী, হোলোফাইটিক, পরভোজী, হোলোজৈক। এবারে শোনো যে উদ্ভিদের মধ্যে কি কি পুষ্টি লক্ষ্য করা যায়। স্বভোজী পুষ্টি ছাড়াও উদ্ভিদের মধ্যে আরো কিছু পুষ্টি আমরা দেখতে পাবো। ম্যাম দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছ না কেন? ও সরুন, ঠিক আছে, সরে গেলাম। গল্প করো, তাহলে লেখা হয়ে যাবে। ভূতে এসে লিখে দেবে। গল্প করতে থাকো, চ্যাট করলে আর কখন লিখবে? আমাকে এইভাবে টি শার্টে দেখে অনেকের আবার শীত লাগছে। ম্যাম এভাবে ক্লাস করাবেন না, আমাদের শীত লাগে। আমরা লেপের তলায় ক্লাস করছি, ঠান্ডায় হু হু করে কাঁপছি, আর আপনি পাতলা টি শার্ট পরে ক্লাস করাচ্ছেন। আমাদের তো শীত লাগছে। উদ্ভিদের পুষ্টি পদ্ধতি এবং এক্সাম্পলস। তো উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদ রয়েছে যারা সালোক সংশ্লেষ কিন্তু করতে পারে না, তারা পরজীবী। পরজীবী যেমন শ্বেতচন্দন, স্বর্ণলতা, র্যাফলেশিয়া। তারপর কিছু মিথজীবী পুষ্টি সম্পন্নকারী রয়েছে। মিথজীবী মানে এই নয় যে তারা সালোক সংশ্লেষে অক্ষম, তা কিন্তু নয়। সালোক সংশ্লেষে তারা সক্ষম, কিন্তু তার মধ্যেও একটা স্পেশাল নিউট্রিশন দেখা যায়, তা হলো মিথজীবিতা। তো মিথজীবিতা কি? যেমন শিম, মটর, বরবটি। আমরা জানি যে শিম্ব গোত্রীয় উদ্ভিদ, এই শিম, মটর, বরবটি, এদের মূলের মধ্যে এদের মূলের মধ্যে রাইজোবিয়াম রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে। তো এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে এই তোমার হচ্ছে যে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে আবদ্ধ করে নাইট্রোজেনকে। তাহলে শিম্বগোত্রীয় উদ্ভিদের কি লাভ হচ্ছে? নাইট্রোজেন পাচ্ছে, এমনিতেই ফ্রিতে পেয়ে যাচ্ছে। আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, ওর তো থাকা জায়গা নেই, তাই এই মূল যে রয়েছে শিম বলো বা বরবটি বলো, এই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে। তাহলে শোনো, মিথজীবিতা মানে কি? মিথজীবিতা যখন দুটি পৃথক প্রজাতির জীব একসঙ্গে বসবাস করে, একসঙ্গে বসবাস করে এবং উভয় লাভবান হয়, কারো
ক্ষতি হয় না তাকে মিথজীবিতা বলা হয়। যেমন কিম্বগোত্রীয় 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 বা ইংলিশে বলা হয় লেগুমিনাস উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে যা নাইট্রোজেন আবদ্ধ করে এই ব্যাকটেরিয়া থাকার আশ্রয় পায় ও উদ্ভিদ এবং উদ্ভিদ নাইট্রোজেন পায়। এটা একটা আমি এক্সাম্পল দিলাম, মানে খুব পাতি ভাষায় লিখে দিয়েছি, খুব পাতি ভাষায়। ঠিক আছে, হয়ে গেলে বলবে। এছাড়াও একটা এক্সাম্পল রয়েছে লাইকেন, এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল মনে রাখবে 2 নম্বর, লাইকেন। তো লাইকেন কাকে বলে? যখন শৈবাল ও ছত্রাক একসঙ্গে বসবাস করে, শৈবাল এবং ছত্রাক একসঙ্গে বসবাস করে, তখন তাকে লাইকেন বলা হয়। উদ্ভিদ, লাস্টের লাইনটা হচ্ছে থাকা, ব্যাকটেরিয়া আশ্রয় পায় আর উদ্ভিদ নাইট্রোজেন পায়। তাহলে দুজনে কি হলো? লাভবান হলো, উভয়ই লাভবান হয়। এই লাইনটা মিলছে। তাহলে এটা 1 নম্বর এক্সাম্পল দিতে পারো, এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর। আরে বাবা, আগের পেজটা তো আমি দেখাবো, ওটা তো বাকি আছে, আগে এটা লিখে নাও না। তাহলে মিথজীবী আমরা এক্সাম্পল দেখলাম শিম, মটর, বরবটি, এগুলো শিম্বগোত্রীয় উদ্ভিদ। এই যে লাইনটা ছিল না, শিম্বগোত্রীয় উদ্ভিদ, তো এরা হলো সেই শিম্বগোত্রীয় উদ্ভিদ, এরা হলো শিম্বগোত্রীয় উদ্ভিদ। বোঝা গেল? লিখতে পারো নিচের দিকে শিম্বগোত্রীয় উদ্ভিদ, যদি কেউ ভুলে যাও তাহলে। এগুলো শিম্বগোত্রীয় উদ্ভিদ। তারপর মৃতজীবী, মৃতজীবী হলো মনোট্রপা। পতঙ্গভুক হচ্ছে কলসপত্রী, পাতাঝাজি, সূর্য শিশির, এগুলো হলো পতঙ্গভুক। মানে কি হয়, এই সমস্ত উদ্ভিদরা পতঙ্গদের খাদ্য হিসেবে গ্রহণ করে, এমনভাবে জাল বিছিয়ে থাকে এরা, সেখানে পতঙ্গ আসলে পতঙ্গকে তারা এরকম করে ধরে নেয়। তো কেন ধরে? কারণ
তাদের নাইট্রোজেনের ঘাটতি থাকে। তো নাইট্রোজেনের ঘাটতি থাকার কারণে তারা পতঙ্গদের খাদ্য হিসেবে গ্রহণ করে। বোঝা গেল? সিম্বগোত্রী বা লেগুমিনাস উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে যা নাইট্রোজেন আবদ্ধ করে। এই ব্যাকটেরিয়া থাকার আশ্রয় পায় এবং উদ্ভিদ নাইট্রোজেন পায়। এবারে প্রাণীদের পুষ্টি। তো প্রাণীদের আমরা জানি পরভোজী পুষ্টি দেখা যায়। পরভোজীর মধ্যে কি কি থাকবে? পরজীবী, মিথজীবী, তারপরে কপ্রোফ্যাগি আর স্যাঙ্গুইনিভোরি। তো পরজীবী পুষ্টি দেখা যায় গোলকৃমি, গোঁদকৃমি, উকুন ইত্যাদি। মানে এগুলো হচ্ছে এক একটা পরজীবী পুষ্টি এগুলো সম্পন্ন করে। যেমন দেখবে যে মাথার মধ্যে উকুন থাকে, তাই কি না? আমাদের ক্ষুদ্রান্তে কৃমি থাকে, গোলকৃমি, গোঁদকৃমি। শুধুমাত্র মানুষের দেহে নয়, বিভিন্ন পশুর দেহ থাকে, পশুর দেহ উকুন থাকে। তো এগুলো হলো এক একটা পরজীবী। এছাড়া আমাদের দেহে যে ব্যাকটেরিয়া প্রবেশ করে, যারা বিভিন্ন রোগ সৃষ্টি করে, তাদেরকেও পরজীবী বলা হয়। তো পরজীবী প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি যে মনে করো যে এটা একটা মানুষ। তো এর মনে করো যে মাথার মধ্যে উকুন আছে, উকুন আছে। তাহলে এই উকুনগুলো হচ্ছে কি পরজীবী, পরজীবী। আর এই মানুষটা হবে হোস্ট বা পোষক, মানে ও পুষে রেখেছে ওগুলোকে। তাহলে হোস্ট বা পোষক, ঠিক আছে? তাহলে উকুনটা হচ্ছে পরজীবী, পরজীবী। আর এই মানুষ হচ্ছে পার্সন, এ হবে হোস্ট বা পোষক। তো এটা রোগ সৃষ্টিকারী যে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলি রয়েছে, রোগ সৃষ্টিকারী বিভিন্ন যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তারাও কিন্তু পরজীবী। বা মনে করো যে ছত্রাক, তারাও পরজীবী। বা মনে করো যে প্রোটোজোয়া, প্রোটোজোয়া তারাও পরজীবী, এরাও পরো, ঠিক আছে? তো পরজীবী আর মিথজীবীর মধ্যে প্রধান পার্থক্য কি বলতো? পরজীবী দেহের ক্ষতি করে, এরা দেহের ক্ষতি সাধন, পোষক দেহের, এরা পোষক দেহের মানে যার দেহে থাকে, পোষক দেহের ক্ষতি সাধন করে। যেমন ধরে নাও টাইফয়েড। তো টাইফয়েড কারো হয়েছে, টাইফয়েড কেন হয়? সালমোনেল্লা টাইফি নামক ব্যাকটেরিয়ার জন্য। সালমোনেল্লা টাইফি। এই যে সালমোনেল্লা টাইফি,
এটা কি? পরজীবী। যে মানুষের দেহে থাকবে সে হবে হোস্ট বা পোষক। বোঝা গেল? যেমন সালমনেল্লা, টাইফি। টাইফয়েড রোগ সৃষ্টি করে। টাইফয়েড রোগ সৃষ্টি করে। তারপর আসছে কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি মানে হচ্ছে যারা মল ভক্ষণ করে। কপ্রোফ্যাগি মানে হচ্ছে মল ভক্ষণকারী। স্যাঙ্গুইনিভোরি মানে হচ্ছে রক্ত চোষক। রক্ত চোষক। যেমন মশা, বাদুড়, জোঁক এরা হচ্ছে রক্ত চুষে খায়। তো রিয়া বলছে যে রক্ত চুষে খায়, তাহলে তো এখানে আমাদের কলেজের প্রিন্সিপালের ছবিটা নেই কেন? ডান। ওকে, ভেরি নাইস। এবারে আসবো আমরা ডাইজেস্টিভ সিস্টেম পয়েন্ট করবে। তো ফুড থেকে আমরা জানি যে এনার্জি তৈরি হয়। তো হোয়াট ইজ ডাইজেশন? ইট ইজ আ মেকানিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রসেস। এটা এক ধরনের মেকানিক্যাল এবং বায়োকেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, জৈব রাসায়নিক পদ্ধতি। মেকানিক্যাল বলতে যান্ত্রিক বোঝাচ্ছে, সেটা যান্ত্রিক এবং তার পাশাপাশি জৈব রাসায়নিক পদ্ধতি। এক্ষেত্রে কি হয়, দেখতে পাচ্ছি এখানে আমি একটা কমপ্লেক্স ফুডের ছবি ড্র করেছি। সেটা সিম্পল হয়ে যাচ্ছে, সেটা সিম্পল হচ্ছে কিসের, এবং সেখান থেকে কি হচ্ছে আমরা জানি এনার্জি তৈরি হচ্ছে, রাইট? তো কমপ্লেক্স ফুড কি হয়, শ্বসনের অযোগ্য হয়। এটা সিম্পল যখন হচ্ছে তখন শ্বসনের যোগ্য হচ্ছে। তো আমাদের সেলে এটা কি হবে, আমাদের অ্যাবজর্ব হবে। ওকে।
তো এই যে কমপ্লেক্স ফুড থেকে সিম্পল ফুড, সেটা কি এমনি এমনি হবে? এমনি এমনি কোনো কিচ্ছু হয় না, এমনি এমনি কিচ্ছু হয় না। এটা বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষ বিশ্লেষণকারী উৎসেচকের প্রভাবে, এখানে এনার্জি লেখা আছে, এনজাইম হবে। বিভিন্ন এনজাইমের প্রেজেন্সে, যে এনজাইম হলো হাইড্রোলাইটিক এনজাইম, আর্দ্র বিশ্লেষণকারী এনজাইম, মানে যে সমস্ত এনজাইম জলের উপস্থিতিতে কাজ করে তাদেরকে বলা হয় হাইড্রোলাইটিক। জলের উপস্থিতিতে বিভিন্ন খাদ্যবস্তু বা জৈব অণু ভাঙতে সাহায্য করে, তাদেরকে হাইড্রোলাইটিক। হাইড্রো মানে হচ্ছে জল, হাইড্রো মানে হচ্ছে জল বোঝায়, জল। আর লাইটিক মানে বোঝায় হলো ভাঙা, কোনো কিছু ভাঙন করা, জলের উপস্থিতিতে ভেঙে যাওয়া হলো আর্দ্র বিশ্লেষণ। আর যারা করে তাদেরকে বলবো আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। ঠিক আছে, ফটাফট সবাই খাতা লিখে নাও তাহলে। ভ্যাম্পায়ারও হবে। ভ্যাম্পায়ার, দেখবে ভ্যাম্পায়ার একটা সিনেমা আসবে, স্ত্রী সিনেমা দেখেছো তো? স্ত্রী ওয়ান, স্ত্রী টু। তো সেই স্ত্রী টু সিনেমার একদম লাস্টে দেখবে আহ, বলবে সেখানে যে, মনে পড়ছে না ডায়লগটা, যে दिल्ली में रहता है ও খুন খুন চুষতা है। তো নার্ভ থেকে তোমার হচ্ছে যে না না, আর্টারি থেকে তোমার খুন চুষে চুষে নেয়, এরকম একটা। তো এটা ভ্যাম্পায়ার সিনেমা আসবে, যেখানে আয়ুষ্মান খুরানা থাকবে, ও হবে সেখানে ভ্যাম্পায়ার। ওই মানে কি বলবো, এটা হিন্টস দিয়েছে, কারণ স্ত্রী একটা ইউনিভার্স তৈরি হচ্ছে না, যারা জানো, ভেড়িয়া, তারপর স্ত্রী, স্ত্রী টু, এরপরে ভ্যাম্পায়ার আসবে, তারপর আরেকটা যেটা ছিল মুঞ্জা, মুঞ্জারাও দেখেছিলাম। এগুলো সব এক একটা ইউনিভার্সিটির, মানে একটা ইউনিভার্সিটির মধ্যে পড়ছে। তো ওখানে লাস্টে বলেছিল এটা। আর ওটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। দেখো, এরপর এই যে পরিপাক তন্ত্র, মানে একটা সিস্টেম। তো আমরা জানি যে একটা সিস্টেম বা একটা তন্ত্র গড়ে ওঠে বিভিন্ন অঙ্গের মাধ্যমে, রাইট? বিভিন্ন অঙ্গের মাধ্যমে। তো পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র দুটি দুটি উপাদান দ্বারা তৈরি হয়। একটা হচ্ছে পরিপাক নালী, মনে রাখবে, পরিপাক নালী, আর পরিপাক গ্রন্থি। পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, এই দুটি দ্বারা তৈরি হয়েছে। তো আমাদের পরিপাক নালীর সব নাম জানতে হবে, পরিপাক গ্রন্থির নাম জানতে হবে, ঠিক আছে? এই দুটি দ্বারা পরিপাক তন্ত্র গড়ে উঠেছে। তো পরিপাক নালী কি কি রয়েছে, যদি কারো এরকম পাশাপাশি লিখতে অসুবিধা হয়, তোমরা সেপারেট সেপারেট লিখতে পারো, আগে পরিপাক নালী লিখবে, তারপরে পরিপাক গ্রন্থিগুলো লিখবে, ঠিক আছে? তো পরিপাক নালী হচ্ছে মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এগুলো পরিপাক নালী। পরিপাক গ্রন্থি হলো লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এই পাঁচটা পরিপাক গ্রন্থি। পরিপাক নালী ছয়টা রয়েছে, মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। এই নামগুলো একদম ঠোঁটের উপরে রাখতে হবে।
এটা হলে বলবে। তো এগুলোর আমরা দেখবো যে অবস্থান আর গঠন, কাজ। দেহের কোথায় অবস্থান করে পরিপাক নালী আর পরিপাক গ্রন্থিগুলো, গঠন এবং তারপরে কাজ। তো আমি বলে দিই যে আগে আমরা শুরু করব পরিপাক নালী, তারপরে পরিপাক গ্রন্থি, এইভাবে করে চলবে। ঠিক আছে? যে এরা কিভাবে পরিপাকে সাহায্য করে। তো স্টার্ট করব আমরা আজকে পরিপাক নালী দিয়ে। মুখবিবর, গোলবিল, গ্রাসনালী, এগুলো সম্ভবত আমাদের আজকে হবে। যেগুলো হবে না সেগুলো নেক্সট দিন হবে। তো এটা একটু লিখে নাও, হ্যাঁ? কি কি পড়বো? অবস্থান, গঠন আর কাজ। অবস্থান, গঠন এবং কাজ। আগের পেজটা একবার দেখাবো? এই তো আগের পেজটা দেখে নাও। দেখো মুখবিবর। তো মুখবিবরটা আসলে মুখের মধ্যে পড়ছে। মুখ, আমাদের মুখের দুটো অংশ, একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে মুখবিবর। ভেস্টিবিউল আর মুখবিবর এই দুটি অংশ দিয়ে তৈরি হয়। ভেস্টিবিউল আর মুখবিবর এই দুটো অংশ দিয়ে তৈরি হয়। ভেস্টিবিউল বলতে লিপস দুটোকে বোঝাচ্ছে, ঠোঁট। মুখবিবরের তিনটে অংশ থাকে, একটা তালু, জিহ্বা আর দাঁত। তালু, জিহ্বা এবং দাঁত। তালুকে বলা হয় বায়োলজির ভাষাতে প্যালেট। কি বলা হয়? প্যালেট বলা হয়। তো প্যালেট আবার দুই ধরনের হয়। দেখবে তোমরা সবাই একবার জিভটাকে তালুতে নিয়ে যাও, সামনের দিকে যে তালুটা রয়েছে সেটা শক্ত হয়, আর মুখের পেছনের দিকে যে তালুটা রয়েছে সেটা একটু নরম হয়, তাই কি না? এটা শক্ত হয় আর কোনটা নরম হয়? এটা নরম হয়। তো প্যালেট দুই ধরনের, নরম আর শক্ত প্যালেট। এবং নরম যে তালু, নরম তালুর একদম শেষের অংশকে বলা হয় উভুলা। উভুলা, উভুলা কোন অংশটা? একদম মুখে দেখবে লাস্টের দিকে একদম শেষে একটা এরকম অংশ থাকে, এরকম এরকম একটা, এরকম একটা ঘন্টির মতো অংশ থাকে, একটা ঘন্টার মতো থাকে, ওটাকে বলা হয় উভুলা। ঝুলে থাকে।
একদিন লিখেছে ঘন্টার মতো। আর একটাকে বলা হয় হার্ড প্যালেট, আর একটা হচ্ছে সফট প্যালেট, নরম শক্ত। তো তারপরে আসছে জিহ্বা। মুখবিবরের মেঝেতে অবস্থিত মাংসল অংশকে বলা হয় জিহ্বা, যা আমাদের স্বাদ গ্রহণ এবং কথা বলতে সাহায্য করে। জিহ্বার এখানে মনে রাখতে হবে যে লিঙ্গুয়াল ফ্রেনুলাম বলে একটা অংশ আছে। জিহ্বার জিহ্বাকে মুখবিবরের সাথে এটা আটকে রাখে। কোনটা বলতো? জিহ্বাটাকে যে মুখবিবরের সঙ্গে আটকে রেখেছে তাকে বলা হয় লিঙ্গুয়াল ফ্রেনুলাম। লিঙ্গুয়াল ফ্রেনুলাম। আর এই যে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, লিঙ্গুয়াল, এগুলো সব জিহ্বার সাথে সম্পর্কিত। ল্যাঙ্গুয়েজ শব্দটাও কিন্তু লিঙ্গুয়াল থেকেই এসছে, বুঝতে পারলে? তো এটা টাং বা জিহ্বার সাথে রিলেটেড শব্দ। তো লিঙ্গুয়াল ফ্রেনুলাম এর জিহ্বাকে মুখবিবরের মেঝের সাথে যুক্ত রাখে বা আটকে রাখে। টেস্ট বার্ড হিসেবে কাজ করে, অবশ্যই স্বাদ গ্রহণে আমাদের সাহায্য করে। তো জিহ্বার মধ্যে অনেক টেস্ট বার্ডস বা স্বাদ করক থাকে, যেমন অগ্রভাগ মিষ্টি খাবারে গ্রহণ করতে সাহায্য করে, পশ্চাৎ ভাগ তিক্ত খাবার, আর দুপাশে লবণাক্ত এবং অম্ল। তো এমন ব্যাপারটা না যে শুধুমাত্র অগ্রভাগটাই মিষ্টি, বাকিগুলো মিষ্টি হবে না। তুমি যদি জিভের একদম লাস্টের দিকেও কোনো চিনি দিয়ে দাও, তাও তোমার মিষ্টি লাগবে, বা মিষ্টি খেলে মিষ্টি লাগবে। তো এটা মনে করা হয় বায়োলজিক্যালি যে অগ্রভাগে মিষ্টির মানে টেস্ট বাট বেশি থাকে, তো সেখানে বেশি মিষ্টি লাগে। আর পশ্চাৎভাগে তিক্ত লাগে। তিক্ত মানে বুঝতে পারছো? আচ্ছা, দুপাশে হচ্ছে লবণাক্ত, মানে নুনটা বেশি লাগে জিভের দুই পাশে। তাহলে এইগুলোতে নুন বেশি লাগে, আর অম্ল বা অ্যাসিডিটিটা লাগে। ঠিক আছে? মানে টক টক লাগে একটু। অম্ল বলতে কি বোঝায় বলো তো? টক, টক বোঝায়। ঠিক আছে? আর তিক্ত বলতে কি বোঝায়? বিটার, কষ্টা। বোঝা গেল? লেখা হলে একটু বলবে সবাই। লেখা হলে আপনারা একটু বলবেন। কারো বুঝতে কিছু অসুবিধা আছে?
তাহলে অগ্রভাগটা, এই সামনের দিকটা কি হয়, ঠিক আছে? আর পশ্চাৎ মানে এই যে পেছনের দিকটা হয় কোষ্টা, তিক্ত, তিক্ত। হ্যাঁ, যেমন উচ্ছে। এর এরপরে আসছে দাঁত। তো দাঁতের ব্যাপারে অনেক গল্প আছে। দাঁত হচ্ছে, মানুষের দাঁতকে তিনটে জিনিস বলা হয়। একটা হচ্ছে থিকোডন্ট। থিকোডন্ট কেন বলা হয়? কারণ মানুষের দাঁত চোয়ালের সাথে যুক্ত থাকে। আমাদের দাঁতটা কোথায় আছে? আমাদের চোয়ালের সঙ্গে তো আটকানো আছে, রাইট? তাই থিকোডন্ট বলা হয়। আর আমাদের জীবনে দুইবার দাঁত ওঠে। একবার ছোটবেলা, যে দাঁতগুলো চলে গেছে নাই আর, আর একবার বড়বেলা, মানে অ্যাডাল্ট হলে। ছোটবেলায় আমাদের টোটাল 20টা দাঁত থাকে, আর যখন আমরা অ্যাডাল্ট হই তখন থাকে 32টা। তো যেহেতু জীবনে দুইবার দাঁত ওঠে, তাই মানুষের দাঁতকে বলা হয় ডাইফিডন্ট। ডাইফ মানে বোঝায় দুই, আর ডন্ট বলতে বোঝায় দাঁত। তো ডাইফিডন্ট, ঠিক আছে? তারপর আমাদের দেখবে বিভিন্ন ধরনের দাঁত থাকে। আমাদের মুখের সামনের দাঁতগুলো আলাদা ধরনের, প্লাস আমাদের যে মাড়ির দাঁতগুলো কিন্তু আলাদা ধরনের হয়, তাই কি না? বিভিন্ন ধরনের কিন্তু দাঁত আছে। সামনের দুটো আলাদা, পাশে দেখবে এই যে দাঁত দুটো আছে, সাইডের দাঁতগুলো একটু আলাদা, এইখানকার আলাদা, এখানকার আলাদা। তো টোটাল 4 ধরনের দাঁত থাকে। যেহেতু এই 4 ধরনের মানে বিভিন্ন যেহেতু ধরন রয়েছে, একই ধরনের দাঁত থাকে না, তাই মানুষের দাঁতকে হেটেরোডন্ট বলা হয়। হেটেরো মানে বিভিন্ন ধরনের, হেটেরো মানে বিভিন্ন ধরনের। তাহলে থিকোডন্ট, ডাইফিডন্ট, হেটেরোডন্ট, তিনটে জিনিস বোঝা গেল। মানুষের দাঁত চোয়ালের সাথে যুক্ত থাকে তাই থিকোডন্ট বলা হয়। জীবনে দুইবার দাঁত ওঠে তাই ডাইফিডন্ট বলা হচ্ছে। আর 4 ধরনের দাঁত থাকে তাই হেটেরোডন্ট বলা হয়। যেমন আমি জানি যে আমার জীবনও 32টা দাঁত আর হবে না। আমি যতদিন যতদিন আমি বেঁচে আছি আমার 32টা দাঁত হবে না। কারণ কি, আমি একটা দাঁত আমি তুলে ফেলে দিয়েছি। আমার এই যে মাড়ির এইখানটায় দাঁত, যেটাকে আক্কেল দাঁত বলা হয়, তোমাদেরকে বলেওছিলাম একবার বোধহয়, প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, প্রায় 3-4 বছর ধরে ওই দাঁতটা উঠছিল, 6 মাস পর পর আমার ব্যথা হতো। আমি ঠিক থাকতাম 6 মাস, পরে আবার ব্যথা হতো। আমি অনেক পেইন কিলার খেয়েছি, ডাক্তার দেখিয়েছি। তো সবাই আমাকে বলতো কি মানে ওটাকে তুলে ফেলতে। এবার আমার মা ভয় পেত যে না, এত বড় মেয়ে, দাঁত যদি তুলে ফেলি, আক্কেল দাঁত, আম, মানে কি বলবো, হয় না অনেক রকমের অনেক কিছু, মানে যে আক্কেল দাঁত তুলতে নেই এই সেই। তারপর আলটিমেটলি ওই তোমার হচ্ছে যে আগস্ট মাসে, এবছরের আগস্ট মাসে আমি দাঁতটাকে উপড়ে ফেলে দিয়েছি। এখন আর কোনো ব্যথা নেই আমার, নাহলে এখানে আমার মাঝে মধ্যে এই জায়গাটা এরম ফুলে যেত, কি কষ্ট হতো। আর আমার মনে আছে ওই টাইমে ওই আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, সেই সময় ঘটেছিল। আর আমাদের ওখানে
রাত দখল হয়েছিল। আমার ব্যথা বলে আমি যেতে পারিনি। আমি বিছানায় পড়েছিলাম। আম প্রচুর রক্ত বেরিয়েছিল ফার্স্ট দিনে। আমার যেদিন এখানে দাঁতটাকে তুলেছিল তার পরের দিনই রাত দখল হয়েছিল আমাদের ওখানে। আমি আর যেতে পারিনি। যাই হোক, তো জানি না আমার টোটাল কতগুলো দাঁত আছে, কিন্তু ৩২টা দাঁত আমার নেই, আর ৩২টা আমার জীবনে হবেও না আর। তো দেখো, ইনফ্যান্টস মানে হচ্ছে শিশু, ঠিক আছে? ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু। তো শিশুদের ২০টা থাকে, অ্যাডাল্টদের ৩২টা থাকে, ঠিক আছে? চলো এবারে দাঁতের ৪টে টাইপস বা ধরন। ১ নম্বর ধরন হচ্ছে ইনসিসর। ইনসিসরকে আমরা আই দ্বারা প্রকাশ করি, যেটা খাবার কাটতে সাহায্য করে। সামনের যে দাঁত থাকে আমাদের বড় বড় সাইজের, এগুলোকে বলা হয় ইনসিসর। তো ইনসিসর খাবার কাটতে সাহায্য করে। তারপর হচ্ছে ক্যানাইন। ক্যানাইন কি করে খাবার ছিঁড়তে সাহায্য করে? প্রিমোলার অগ্রপেশন এবং চর্বণে সাহায্য, মানে খাবারটাকে চিবোতে এবং পিষে দিতে সাহায্য করে। মোলার দাঁত কি করে? পেষণ এবং চর্বণে সাহায্য করে। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার। প্রিমোলারকে পিএম দ্বারা প্রকাশ করা হয়। মোলার টিথকে এম দ্বারা প্রকাশ করা হয়। ইনসিসর আই দ্বারা প্রকাশ করা হয়। আজিতা, শ্রাবণী, তোমরা গল্প একটু কম করো, একটু পড়াশোনা করো, বাকিদেরকেও একটু বুঝতে দাও। এত এত কিসের তোমাদের চ্যাট? তো ইনসিসর মানে হচ্ছে খাবার কাটতে সাহায্য করে যে সমস্ত দাঁত। ক্যানাইন হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, খাবার ছিঁড়তে সাহায্য করে। প্রিমলারকে পিএম দ্বারা প্রকাশ করা হয়, অগ্র পেশনে সাহায্য করে। মলার টিথ, যেটাকে বড় হাতের এম দ্বারা লেখা হয়, পেশন এবং চর্বণে সাহায্য করে। এবারে আমরা দাঁতের সংকেত শিখব, ঠিক আছে? দাঁতের সংকেত দেখো, তো এটা হয়তো অনেকে একটু বুঝতে অসুবিধা হবে, প্রথমে ভালো শোনো কি বলছি। দাঁতের সংকেত আমরা দেখব যে শিশুদের দাঁতের সংকেত আর অ্যাডাল্টদের দাঁতের সংকেত। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডাল্টদের। তোমরা শিশুদেরটা বাড়িতে করে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে শিশুদের ওপরেরটা, তো লিখে নাও। বাট আমি যে হিসেবটা করে রেখেছি এখানে, হিসেবটা আমি শুধু অ্যাডাল্টদের করেছি। তো উপরের দিকে লেখা আছে দাঁতের যে বিভিন্ন ধরন রয়েছে, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। লিখে নিলে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। জল খাই। দেখো, তো শিশুদের হচ্ছে 2102, অ্যাডাল্টদের 2123। তো ইনসিসর 2102 এটা জিনিস কি, বা 2123 কি, সব বুঝতে পারবে। এটা একটা সংকেত। এই সংকেতটা কিভাবে লেখা হয়েছে বুঝবে। আগে শুধু সংকেতটা মুখস্থ করো যে 2102, 2123, মানে এখানে জিরো আছে, মানে শিশুদের প্রিমোলার দাঁত থাকে না। শিশুদের প্রিমোলার দাঁত থাকে না। এখানে শূন্য মানে প্রিমোলার দাঁত থাকে না। অ্যাডাল্টদের 32, 2123। এবারে আমাদের দুটো চোয়াল, একটা হচ্ছে আপার জ, এটা আমাদের আপার জ, এটা লোয়ার জ। তো আপার জ, লোয়ার জ তোমরা দেখবে খবরটা, আমি আর আজকে শুনিনি খবরটা। একবার জাস্ট সার্চ করবে ইউটিউবে, টালিগঞ্জ ইনসিডেন্ট মার্ডার কেস চলে আসবে। তো উপরের চোয়ালে 2123 লিখবো, নিচের চোয়ালও সেম থাকবে 2123। একে আমরা 2 দিয়ে গুণ করব, উপর নিচে। কেন আমরা 2 দিয়ে গুণ করব? আমাদের এইদিকে একটা চোয়াল, রাইট? এই চোয়াল সেম এখানেও আছে এইদিকে, নিচের চোয়ালও এইদিকে একটা আছে, সেম এদিকে আছে, তাই আমরা 2 দিয়ে গুণ করব। তাই আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে দেখো আমরা কি পাবো? 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে ওপর নিচে 2 আর 2 গুণ করলে 4, 2 1 2,
2 2 4, 3 2 তোমার হচ্ছে যে 3 2 6, 6 লিখলাম। সেম 4 2 4 6। এবারে উপরে এটা টোটাল যদি আমরা হিসেব করি, প্লাস করলে এটা প্লাস 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 করলে কি হবে? প্লাস প্লাস করলে উপরে 16, নিচেও 16। 16 আর 16 যদি আমরা এবার যোগ করি হবে 32। তো এইভাবে টোটাল 32টা দাঁত থাকে। টু 1 2 3, 2 1 2 3 ইন্টু 2, নিচেও 2। গুণ করবো আমরা, 2 2 4, 2 1 2, 2 4, 3 2 6, 4 2 4 6। উপরে যোগ করলে 16, নিচেও যোগ করলে হবে 16। তাহলে 16 প্লাস 16 32। তাহলে মুখস্থ আমাদের রাখতে হবে 2 1 2 3। তাহলে আমাদের টোটাল যদি বলা হয় ইনসিসর দাঁতের সংখ্যা কটা, তাহলে ইনসিসরের সংখ্যা 4, উপরে নিচে 4। মানে উপরে 4টে আমাদের ইনসিসর থাকে, 1টা 2টো 3টা 4টা, নিচেও 4টে। 4 4 টোটাল ইনসিসর থাকে 8টা, ক্যানাইন থাকে 2 আর 2, টোটাল 4টা, প্রিমোলার থাকে 4 4 8টা, মোলার টিথ থাকে 6 6, টোটাল 12টা। বোঝা গেল? মাথায় ঢুকলো সবার আমি কি বলছি? 2 1 2 3, এটা হচ্ছে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তার মানে কি করব? নিচেও সেম লিখবো, এটা শুধুমাত্র একটা জ, তাহলে নিচেও সেম লিখতে হবে। উপরে যা দাঁত আছে নিচেও তাই দাঁত আছে, তাহলে 2 দিয়ে আমাকে গুণ করতে হবে। গুণ করলে আমি উপরে কি পাচ্ছি? 4 2, তারপর তোমার 4 6। তাহলে উপরে চলে এটা, নিচের চলো আমি সেম পাচ্ছি 4 2 4 6। এবার সব দাঁত আমি যোগ করব। সবগুলো দাঁত যদি যোগ করি তাহলে পাবো যে উপরে 16টা আছে, নিচে 16টা, মানে হচ্ছে 32টা। তার মানে এই দাঁত হচ্ছে কি ইনসিসর দাঁত, টোটাল ইনসিসর। এই দাঁত কি টোটাল ক্যানাইন। আর এইগুলো হচ্ছে টোটাল তোমার প্রিমোলার। আর এটা হচ্ছে টোটাল মোলার টিথ, মোলার টিথ। বোঝা গেল? তাহলে টোটাল ইনসিসরের সংখ্যা কটা? 8টা। টোটাল ক্যানালের সংখ্যা কটা? 4টা। টোটাল প্রিমোলার কটা? এখানে 4 আর 4, এখানেও 8টা। আর মোলার টিথ টোটাল 12টা। এইভাবে করে চলছে। বোঝা গেল সবার? বোঝা গেল এই হিসেবটা? 4 2 4 6, 4 2 4 6। 8 4 8 12। তাহলে পরীক্ষায় যদি বলা হয় যে আমাদের দেহের প্রিমোলার দাঁতের সংখ্যা কয়টি, বলতো? আমাদের প্রিমোলার দাঁতের সংখ্যা কয়টি? মানুষের 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 প্রিমোলার দাঁতের সংখ্যা কয়টি? কি হবে? কি হবে? ওপরে 4টা, নিচে 4টা, তাহলে 4 আর 4, টোটাল 8টা। এটা হচ্ছে উপরের উপরের চোয়ালে আর নিচের চোয়ালে 4টা, টোটাল 8টা। যদি বলা হয় মোলার টিথ কয়টা টোটাল, কটা হবে? টোটাল 12টা। ইনসেসর কটা টোটাল? 8টা। আর ক্যানাইন কয়টা টোটাল? উপরে দুটো, নিচে দুটো, টোটাল 4টা। ঠিক আছে? পরীক্ষায় আসলে পারা যাবে। তাহলে তোমরা কি করবে? বাড়িতে এইটা হোমওয়ার্ক করে আসবে যে শিশুদের
যে টোটাল 20টা দাঁত থাকে, সেম ভাবে তোমরা আপার জ নিয়ে লোয়ার জ করে 2 দিয়ে গুণ করে টোটাল যোগ করে দেখবে 20টা আসবে। এটা হবে ইনফ্যান্টসদের। ঠিক আছে? তাহলে এটা হোমওয়ার্ক করে রাখবে। ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই অবধি থাকছে। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে। সবাইকে টাটা। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সুস্থ থেকো। যা সিদ্ধান্ত নেবে, যা কিছু কাউকে বিশ্বাস করবে, একটু বুঝে শুনে ভেবে চিনতে সবকিছু ভেরিফাই করে করবে। ঠিক আছে? সে ফ্রেন্ডশিপ হোক, রিলেশনশিপ হোক, যাই হোক না কেন, একটু সাবধানে সবকিছু করতে হবে লাইফে। পরের দিন আমরা লেকচার 2 করব। লেকচার 2তে আমরা শিখব গ্রাসনালী, তারপর গলবিল, তারপর আমাদের খাদ্যনালী মানে যেটা গ্রাসনালী, আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। বাকি যে আমাদের অন্যান্য নালীগুলো আছে সেগুলো আমরা স্টাডি করব। তো বাড়ি থেকে সবাই একটু রিডিং মেরে আসবে। এগুলো কোনগুলো বলো তো, আমি ছকে দেখিয়ে দিচ্ছি। এই ছকটা, এই যে এটা, এটা প্লিজ এই পর্যন্ত একটু সবাই বাড়িতে রিডিং রিডিং মেরে আসবে এটা। ঠিক আছে? টাটা সবাইকে। আসলাম, দেখা হবে আবার কালকে বিকেল 4টের সময়।